মহামারীতে এবার স্কুলে হচ্ছে না ভর্তি পরীক্ষাও, সব শিক্ষা প্রতিষ্ঠানে লটারি পেছাতে পারে এসএসসি এইচএসসি। প্রক্রিয়াটি যোগ্যতা ভিত্তিক না হয়ে ভাগ্য ভিত্তিক হলেও শিক্ষা ব্যবস্থায় একটা বড় ইতিবাচক পরিবর্তনের সুযোগ তৈরি হবে। দুশ্চিন্তা মুক্ত অভিভাবকরা। সরকার যে পদক্ষেপ গ্রহণ করেছেন নিঃসন্দেহে এটা একটা ভালো পদক্ষেপ। কোনো গার্জিয়ানই চায় না তার ছেলে মেয়েদের বাইরে পাঠায় দিয়ে করোনা আক্রান্ত হোক। দেশে বাড়ছে করোনা শনাক্ত ও মৃত্যু, সবশেষ 24 ঘন্টায় 39 জনের মৃত্যু। এখনই সতর্ক না হলে সামলানো কঠিন। অসতর্কতার কারণেই কিন্তু এই সেকেন্ড ওয়েভ আসছে। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বুড়িগঙ্গা তুরাগের 1.5 শতাধিক বিঘা জমি এমপি আসলামের দখল মুক্তে নদী কমিশনের সুপারিশ, উচ্ছেদ করা হবে পাওয়ার প্ল্যান্ট ও ইকোনমিক জোন। কৃষকের স্বার্থে চালের দাম পুনর্নির্ধারণ করা হবে না, প্রয়োজনে আমদানি। রাজশাহী ও রংপুরে মিলারদের সঙ্গে বৈঠকে হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর। চট্টগ্রাম বন্দরে তৎপর সংঘবদ্ধ প্রতারক চক্র, শেডে থাকা পণ্য কম দামে বিক্রির অজুহাত, লাখ লাখ টাকা লোপাট, কাস্টমসের সংশ্লিষ্টতার অভিযোগ। এবং মোবাইল সেট বৈধ না অবৈধ ন্যাশনাল ডেটাবেজে IMEI নম্বর দিয়ে জানা যাবে। এখনই জুন থেকে বন্ধ হচ্ছে অবৈধগুলো, নিবন্ধনের সুযোগ পাবেন পুরনো ব্যবহারকারীরা। করোনার ঝুঁকি এড়াতে এবার স্কুলে ভর্তি পরীক্ষা নেওয়া থেকেও পিছিয়ে এলো সরকার। প্রতি শ্রেণীতেই হবে লটারি। দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এই সিদ্ধান্তের কথা জানান। 7 ডিসেম্বরের মধ্যে প্রক্রিয়ার বিস্তারিত জানানো হবে। একই সঙ্গে স্কুলগুলোতে এলাকাভিত্তিক কোটা বাড়িয়ে 50 ভাগ করা হয়েছে। আগামী বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষাও পেছানোর ইঙ্গিত দেন মন্ত্রী। করোনা মহামারীতে সবচেয়ে বেশি বিপর্যস্ত শিক্ষা খাত। 8 মাসেরও বেশি সময় ধরে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। প্রতি বছর ডিসেম্বর এলেই ভর্তির তোড়জোড় শুরু করেন শিক্ষার্থী অভিভাবকরা। এবার সেই প্রক্রিয়া নিয়ে অন্ধকারে ছিল সব পক্ষ। বুধবার অনলাইন সংবাদ সম্মেলনে এসে সে জট কাটালেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। জানালেন 3টি বিকল্প থেকে স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় শেষ পর্যন্ত লটারির মাধ্যমেই সব শ্রেণীতে ভর্তির সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে রাজধানীর স্কুলগুলোতে এলাকাভিত্তিক কোটা 40 ভাগ থেকে বাড়িয়ে 50 ভাগ করা হয়েছে। আর প্রতি ক্লাস্টার থেকে পছন্দের 5টি পর্যন্ত স্কুলের কথা উল্লেখ করতে পারবেন শিক্ষার্থীরা। 10 থেকে 15 জানুয়ারির মধ্যে প্রক্রিয়া সম্পন্ন করার কথা জানান মন্ত্রী। প্রচলিত ব্যবস্থায় কেবল একাডেমিক অর্থে সব মেধাবী শিক্ষার্থীরা গুটি কয়েক বিদ্যালয়ে কেন্দ্রীভূত হয়, ফলে বিদ্যালয়গুলোর মধ্যে এক ধরনের অসাম্য তৈরি হয়। এক অর্থে বাধ্য হয়ে এই ভর্তি প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা যে লটারি পদ্ধতি বেছে নিচ্ছি তা কিছুটা হলেও বিদ্যালয়গুলোর মধ্যে সাম্য প্রতিষ্ঠায় সহায়ক হবে। ভর্তির ক্ষেত্রে কোনো প্রতিষ্ঠান অতিরিক্ত ফি নিলে কঠোর হওয়ার হুঁশিয়ারি দেন শিক্ষামন্ত্রী। আমাদের পক্ষে যত ধরনের ব্যবস্থা নেওয়া সম্ভব আমরা সেই ব্যবস্থাগুলো নেব এবং আমরা কঠোর হব। সংবাদ সম্মেলনে উঠে আসে এসএসসি ও এইচএসসি পরীক্ষার বিষয়টিও। মন্ত্রী জানালেন আসছে বছর পেছাতে পারে এ দুটি পাবলিক পরীক্ষা। পক্ষে 3 মাস আমরা চাই যে ক্লাস করাতে চাই এবং ক্লাস করিয়ে তারপরে আমরা তাদের পরীক্ষা নিতে চাই। কাজেই পরীক্ষাটা হয়তো বা 2-1 মাস পিছিয়ে যাবে। এদিকে লটারির মাধ্যমে ভর্তির সিদ্ধান্তকে ইতিবাচকভাবেই দেখছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। একসাথে যে এতগুলো ছাত্রছাত্রী একত্রিত হচ্ছে না, এতে মনে করি এটা ভালো হবে। লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করার বিষয়টি সঠিক আছে বলে আমি মনে করি। মন্ত্রী জানান প্রতি শিক্ষা প্রতিষ্ঠানে 1 জানুয়ারি পৌঁছে যাবে বই, তবে কিভাবে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে সে বিষয়ে পরবর্তীতে নির্দেশনা দেওয়া হবে। ফারুক ভাইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে গত 24 ঘন্টায় করোনায় মারা গেছেন 39 জন। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 6,487 জনে। 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 2,156 জন। গত 24 ঘন্টায় কোভিড-19 নমুনা পরীক্ষা করা হয়েছে 16,001 জনের। এই পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে 26,96,150 জনের। 24 ঘন্টায় নতুন শনাক্ত হয়েছেন 2,156 জন। এই নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা 4,54,146 জন।
24 ঘন্টায় মারা গেছেন 39 জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 6,487 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,302 জন। এই পর্যন্ত সুস্থ হয়েছেন 3,69,179 জন। মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সংসদ সদস্য সহ এ পর্যন্ত প্রায় 15 জন জনপ্রতিনিধি করোনায় আক্রান্ত হয়েছেন। সবশেষ পররাষ্ট্রমন্ত্রী ও সচিবের কোভিড পরীক্ষার ফল পজিটিভ এসেছে। কোনো উপসর্গ না থাকায় বাড়িতেই আইসোলেশনে আছেন পররাষ্ট্রমন্ত্রী। বাতিল করা হয়েছে নাইজারে ওআইসি সম্মেলনে যোগদান। ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসি পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের 47তম সম্মেলনে যোগদানের জন্য পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন করোনার পরীক্ষা করান। মঙ্গলবার রাতে দেয়া পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। করোনার কোনো উপসর্গ না থাকায় বর্তমানে বাড়িতেই আইসোলেশনে আছেন মন্ত্রী। বাতিল করা হয়েছে তার নাইজার সফর। তিনি চিকিৎসকের পরামর্শ মেনে চলছেন এবং সুস্থ আছেন বলে জানানো হয়েছে। একই দিনে নাইজার সফর উপলক্ষে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের করোনা পরীক্ষা করা হলে তারও পজিটিভ আসে। তিনিও চিকিৎসকের পরামর্শ মেনে বাসায় আইসোলেশনে আছেন। এদিকে এ মাসের শুরুর দিকে মুজিববর্ষ উপলক্ষে জাতীয় সংসদের বিশেষ অধিবেশনের আগে সংসদ সদস্য, কর্মকর্তা, কর্মচারী ও সাংবাদিকদের করোনা ভাইরাস পরীক্ষার আওতায় আনা হয়। 2 দিনের পরীক্ষায় প্রায় 13 জন সংসদ সদস্যের করোনা পজিটিভ ধরা পড়ে। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, এর মধ্যে 2 জন মন্ত্রী, 2 জন প্রতিমন্ত্রী ও 1 জন উপমন্ত্রী রয়েছেন। এর মধ্যে প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার, পাবনা 3 আসনের সাংসদ মকবুল হোসেন, ঢাকা 13 আসনের সাদেক খান, কিশোরগঞ্জ 3 আসনের মুজিবুল হক চুন্নু, বাগেরহাট 1 আসনের শেখ হেলাল উদ্দিন, লালমনিরহাট 1 আসনের মোতাহার হোসেনের নাম জানা গেছে। এছাড়া ঢাকা 10 আসনের শফিউল ইসলাম মহিউদ্দিন, পাবনা 4 আসনের নুরুজ্জামান বিশ্বাস ও নওগাঁ 2 আসনের শহীদুজ্জামান সরকার করোনায় আক্রান্ত হয়েছেন। এর আগে গত জুনে বাজেট অধিবেশনে 17 জন সংসদ সদস্য ও 105 জন কর্মকর্তা কর্মচারীর করোনা পজিটিভ শনাক্ত হয়েছিল। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। দেশে গত 1 সপ্তাহ ধরে শনাক্ত হচ্ছে প্রতিদিন 2000-এর ওপরে। মৃত্যুর সংখ্যা ঊর্ধ্বমুখী। এ নিয়ে বাড়ছে উদ্বেগ। বিশেষজ্ঞরা বলছেন, সতর্কতার কোনো বিকল্প নেই। 21 সেপ্টেম্বর দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন 40 জন। 2 মাস পর আবারও মৃত্যুর সংখ্যা 40 ছুঁই। চলতি মাসের দ্বিতীয়ার্ধে অন্তত 2 দিন মৃত্যুর সংখ্যা 39। 7 দিনের চিত্র শঙ্কাজনক। সার্বিক চিত্রে স্পষ্ট, মার্চ থেকে শুরু হওয়া করোনা সংক্রমণ জুলাই আগস্ট পর্যন্ত ঊর্ধ্বমুখী ছিল, যা গোটা সেপ্টেম্বর ও অক্টোবরে নিম্নমুখী। কিন্তু সাম্প্রতিক সময়ে বাড়ছে শনাক্ত মৃত্যু। কিন্তু কেন নভেম্বরে এসে আবার শক্তিশালী হচ্ছে করোনা? শীতকালে সাধারণত ভাইরাসজনিত যে কোনো রোগই বেড়ে যায়। অন্যান্য শীত প্রধান দেশে কিন্তু করোনার সেকেন্ড ওয়েভ এসেছে। সেই চিন্তা ভাবনা করে কিন্তু চিন্তা করা হচ্ছে যে আমাদের বাংলাদেশেও শীতকালে করোনার সেকেন্ড ওয়েভ আসতে পারে। কিন্তু বাংলাদেশে কিন্তু এখনও শীতকাল আসেনি। মানুষের অসতর্কতার কারণেই কিন্তু এই সেকেন্ড ওয়েভ আসছে। বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণ বিজ্ঞানের ব্যাখ্যায় যেহেতু সংক্রমণটা নির্ধারিত 5% নিচে কখনোই নামেনি, তাই একে দ্বিতীয় ঢেউ বলারও সময় হয়নি। কিন্তু সংক্রমণ যেভাবে বাড়তে শুরু করেছে, তাতে যে গভীর শঙ্কা আছে তা বলাই যায়। এটা থেকে পরিত্রাণের সর্বোত্তম পন্থা হলো প্রতিরোধ করা। ট্রেসিং, টেস্টিং, আইসোলেশন, কোয়ারেন্টাইন থেকে শুরু করে আমাদের মাস্ক পরা কিংবা বাইরে বেশি না যাওয়া, বাইরে থেকে এসে ভালো করে হাত ধোয়া। দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা প্রায় 6,500। 4.5 লাখেরও বেশি আক্রান্ত শনাক্তের হিসাবে বিশ্বে যেখানে 25তম করোনা আক্রান্ত দেশ বাংলাদেশ, সেখানে নতুন রোগী শনাক্তে গড়ে প্রতিদিন 15,000 নমুনা পরীক্ষা করা হচ্ছে দেশের মাটিতে। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। দেশে কর্মসংস্থান সৃষ্টি ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের অন্যতম লক্ষ্য ছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দেশকে এগিয়ে নিতে হবে। সন্ধ্যায় গণভবন থেকে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অডিটোরিয়ামে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফ্রিল্যান্সারদের আইডি কার্ড উদ্বোধন করে একথা বলেন তিনি। শেখ হাসিনা বলেন, একদিকে করোনা, অন্যদিকে জঙ্গিবাদের অর্থায়ন। এমন ঝুঁকি থাকলেও ফ্রিল্যান্সার কার্ডের মাধ্যমে বিদেশ থেকে অর্থ আয়ের পথ আরো সুগম হবে। ফাইবার অপটিক্স কেবল এটা সারা একবার ইউনিয়ন পর্যায় পর্যন্ত আমরা পৌঁছে দিচ্ছি। আজকে ডিজিটাল বাংলাদেশ, এখন মানুষ বিভিন্ন সেবা পাচ্ছে। এর ফলে আমাদের দেশে শুধু কর্মসংস্থান সৃষ্টি না, মানুষের জীবনযাত্রাও সহজ হচ্ছে। একদিকে করোনা ভাইরাস, আর একদিকে হচ্ছে জঙ্গিবাদ, সন্ত্রাস। এই জঙ্গিবাদ সন্ত্রাসও কারণে অনেক মানুষকে সন্দিহান করে তোলে।
কাজে কেউ একটা ভালো অর্থ উপার্জন করলেই সেখানে আরেকটা এক প্রশ্ন এসে যায়, যে টাকাটা কেন আসলো, কোথায় পেলে, কিভাবে পেলে, কে দিল, কি কাজ করেছে, কে কাজ দিয়েছে, এরকম হাজারো প্রশ্নের সম্মুখীন হতে হয়। তো সেই প্রশ্নের সম্মুখীন যাতে না হতে হয়, কাজে এটাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া এবং এদের একটা স্বীকৃতি দেওয়া। সেই কারণেই যারা আমাদের ফ্রিল্যান্সার তাদের একটা আইডি দরকার, এবং তারা যে কাজটা করে এটাও তাদেরও যে একটা কর্মসংস্থান, সেটাও তাদেরকে দিতে হবে, যাতে তারা ভালোভাবে আরও মনোযোগ দিয়ে কাজগুলি করতে পারে। জ্ঞান সম্পন্ন যে লোকবল সৃষ্টি, সেটা যদি আমরা এখন থেকে উদ্যোগ না নিই, আমরা কিন্তু পিছিয়ে যাবো। তা আমরা পিছিয়ে যেতে চাই না। বুড়িগঙ্গা ও তুরাগের 1.5 শতাধিক বিঘা জমি দখলমুক্ত করতে সুপারিশ দিয়েছে নদী কমিশন। উচ্ছেদ করা হবে অবৈধভাবে নির্মিত করা মাইশা পাওয়ার প্ল্যান্ট ও আরিশা ইকোনমিক জোন। সরকারের সংশ্লিষ্ট 8টি সংস্থার সুপারিশ নিয়ে এ প্রতিবেদন দিয়েছে নদী রক্ষা কমিশন। বুড়িগঙ্গা ও তুরাগ দখল করে গড়ে ওঠা মাইশা পাওয়ার প্ল্যান্ট ও আরিশা ইকোনমিক জোনের নামে মেরে ফেলা হয়েছে নদী। 1-2 একর নয়, দখল করা হয়েছে 54 একর বা 162 বিঘা নদীর জমি। বন্ধ হয়ে গেছে স্রোতস্বিনী নদীর উৎসমুখ। আর এতেই যা হবার হয়ে গেছে, ভুগতে হচ্ছে রাজধানী সহ বুড়িগঙ্গা পাড়ের অসংখ্য মানুষকে। সেই নদীর জায়গা দখল মুক্ত করতে গিয়ে এই বছরের 3রা মার্চ বাধার মুখে পড়তে হয় বিএডব্লিউটিএকে। বেসরকারি পাওয়ার প্ল্যান্ট উচ্ছেদ অভিযানে গেলে সরকারি সংস্থা বিএডব্লিউটি এর কর্মকর্তাদের উপর এভাবেই তেড়ে আসেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সংসদ সদস্য আসলামুল হক। 1 ইঞ্চি জমিও দখল করা নয় দাবি করে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে একইভাবে পরের দিনও অভিযানে বাধা দেন তিনি। এ নিয়ে গত কমাসে জল ঘোলা কম হয়নি। জমি নিজের দাবি করে উচ্চ আদালতের 3টি বেঞ্চে আলাদা আলাদাভাবে শরণাপন্ন হন আসলামুল হক। পরে আদালতের নির্দেশে সরকারি 8টি সংস্থাকে সাথে নিয়ে প্রায় 3 মাস পর তদন্ত প্রতিবেদন দিয়েছে নদী রক্ষা কমিশন। তদন্তে বেরিয়ে আসে ভয়াবহ হরিলুটের তথ্য। মাইশা পাওয়ার প্ল্যান্ট ও আরিশা ইকোনমিক জোনের নাম দিয়ে করা জায়গার মধ্যে প্রায় 13 একর জায়গা পুরোপুরি নদীর, প্রায় 8 একর তীরভূমি ও বন্দর সীমা এবং বাকি জায়গা ড্যাপের আওতাভুক্ত বন্যাপ্রবণ এলাকা, যেখানে কোনো ধরনের স্থাপনা করার আইনি বৈধতাই নেই। যদিও আসলামুল হক শুধু দখলই করেননি, পাওয়ার প্ল্যান্ট ও অন্যান্য স্থাপনা দেখিয়ে হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে ঋণও নিয়েছেন। নদী কমিশন জানায়, ডিজিটাল পদ্ধতিতে মাপ যোগ করায় প্রতিবেদনে কোনো ভুল হওয়ার সুযোগ নেই। ইন্টিগ্রেটেড টেকনোলজি ব্যবহার করে এখানে ডিজিএলআর, স্পার্টসো এরকম যারা মোস্ট মডার্ন টেকনোলজি জানে তাদের নিয়ে ইনকোয়ারি রিপোর্ট সেগুলো করা হয়েছে যে আসলে বাস্তব অবস্থানটা কি। ন্যায় বিচার করার স্বার্থে নিখুঁতভাবে আমরা এটা করার চেষ্টা করেছি। আদালতে পিটিশনে তারা এমন একটা কথা বলেছেন যে প্রধানমন্ত্রীর অফিস থেকে তাদেরকে এই পাওয়ার প্ল্যান্ট স্থাপনের জন্য অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু সেখানে আমরা দেখেছি যে না, তারা এরকম কথা বলেন নাই। নদীর মালিক বিএডব্লিউটিএ জানায়, অবৈধ স্থাপনা উচ্ছেদ করে শিগগিরই সেখানে স্থায়ী সীমানা পিলার বসানো হবে। সুপারিশ অনুযায়ী মাইশা পাওয়ার প্ল্যান্ট এবং আরিশা ইকোনমিক জোনের জন্য যে অতিরিক্ত নদীর জায়গা ভরাট করা হয়েছে সেগুলো অবশ্যই উদ্ধারে আমরা খুব দ্রুত একটা ব্যবস্থা নেব। অতি দ্রুত দখলদার নিজে অবৈধ স্থাপনা সরিয়ে নদীর জায়গা ফিরিয়ে না দিলে সংশ্লিষ্ট সংস্থাকে সব গুড়িয়ে দিতে বলা হয়েছে যৌথ জরিপে, যার সমস্ত ব্যয়ভার বহন করতে হবে অবৈধ দখলদারকেই। মোবাইল সেট বৈধ নাকি অবৈধ জানা যাবে এখনই। এজন্য ন্যাশনাল ডেটাবেজে IMEI নম্বর দিতে হবে। জুনে দেশে ব্যবহৃত অবৈধ মোবাইল সেট বন্ধ হচ্ছে। দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান সিনেসিস আইটি জানিয়েছে, মার্চের মধ্যেই প্রস্তুত হয়ে যাবে শনাক্তকরণ নেটওয়ার্ক। বিটিআরসি বলছে, নতুন এই প্রযুক্তি চালু হলে মোবাইল বিপণন খাত থেকে অন্তত 5,000 কোটি টাকার বাড়তি রাজস্ব পাবে সরকার। দেশে বছরে 3 কোটি হ্যান্ডসেট আসে, যার মধ্যে অবৈধ পথে আসে 30 থেকে 35%। এতে করে প্রায় 4,000 কোটি টাকার রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার। এ অবস্থায় 2012 সালে প্রথম অবৈধ মোবাইল ফোন বন্ধের উদ্যোগ নেওয়া হয়, যার প্রায় 8 বছর পর উদ্যোগটি আলোর মুখ দেখতে যাচ্ছে। বুধবার বিটিআরসি কার্যালয়ে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার NEIR ব্যবস্থা চালুর জন্য সিনেসিস আইটি লিমিটেডের সাথে চুক্তি করল নিয়ন্ত্রক সংস্থা। প্রতিষ্ঠানটি বলছে 13 ডিসেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে প্রস্তুতির কাজ শুরু করা হবে। মার্চের মধ্যেই
আমাদের সফটওয়্যারের যে পুরো প্রক্রিয়াটি আমরা এর মধ্যে সুসম্পন্ন করতে পারবো। মূল নেটওয়ার্কের সাথে সংযুক্ত থাকবে মোবাইল অপারেটরদের EIR সিস্টেম। নতুন মোবাইল সেট কেনার পর *#06# লিখে মোবাইলের 15 ডিজিটের IMEI নম্বর নিতে হবে। এরপর KOID এর সাথে IMEI নম্বর লিখে 16002 নম্বরে পাঠাতে হবে। ন্যাশনাল ডাটাবেজে IMEI নম্বর খুঁজে না পেলে সচল হবে না সিম কার্ড। ইতোমধ্যে ব্যবহৃত সব মোবাইল সেট গ্রাহকরা একইভাবে জানতে পারবেন তার সেটটি বৈধ না অবৈধ। তবে পুরনো গ্রাহকদের অবৈধ ফোন বন্ধের আগে নিবন্ধনের সুযোগ দেবে BTRC। সেই সেটটা তখন NEIR সিস্টেমে EIR মাধ্যমে অপারেটরের মাধ্যমে আমাদের কাছে আসবে। আমরা ক্রস চেক করার পরে একটা পার্টিকুলার টাইমের পরে সেটটা অন হবে। সেই টাইমটা আসলে 30 মিনিট হতে পারে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার ক্ষেত্রে সিনেসিস IT লিমিটেডকে কোনো ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেন BTRCর চেয়ারম্যান। সিনেসিস তার সঠিক সময়ে সঠিক কাজটি শেষ করুক, সেটা আমরা আশা করব। দেশে প্রায় 17 কোটি মোবাইল সংযোগ ব্যবহারকারীর মধ্যে চলতি বছরের আগস্ট পর্যন্ত প্রায় 12 কোটি IMEI নম্বর ন্যাশনাল ডাটাবেজে যুক্ত করেছে BTRC। কর্মদক্ষতা যোগ্যতা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। কৃষকের স্বার্থে চালের দাম পুনর্নির্ধারণ করা হবে না, প্রয়োজনে বিদেশ থেকে আমদানি করে অভ্যন্তরীণ মজুদ ঠিক রাখা হবে। আজ রাজশাহী ও রংপুরের মিলারদের সঙ্গে নওগাঁয় 3.5 ঘন্টা বৈঠকে সাফ জানিয়ে দেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। নভেম্বরের প্রথম সপ্তাহ থেকেই মাঠের ধান কেটে তোলা শুরু করেন কৃষকরা। ইতিমধ্যে হাটগুলোতে কেটে তোলা ধান কৃষকরা বিক্রির জন্য তুলছেন। চলতি আমন মৌসুমে সরকার কৃষকের কাছ থেকে 26 টাকা কেজিতে 2 লাখ মেট্রিক টন ধান আর 37 টাকা কেজিতে 6 লাখ মেট্রিক টন চাল কেনার ঘোষণা দেয় গত 28 অক্টোবর। পাশাপাশি কৃষকের কাছ থেকে 7 নভেম্বর ধান কেনা আর 26 নভেম্বর থেকে মিলারদের কাছ থেকে চাল কেনা চুক্তি সম্পাদনের সময় বেঁধে দেয়। কিন্তু বাজারে ধানের দর বেশি এমন কারণ দেখিয়ে মিলাররা বুধবার দুপুরে বগুড়ায় চালের দর পুনর্নির্ধারণ না করা পর্যন্ত চুক্তি করবে না বলে হুঁশিয়ারি দেন। মনে করেন যে বস্তার দাম 2640-45 টাকা বা এই কম বেশি আমি ঠিকানা জিজ্ঞেস করতে পারি নাই। আমরা একটা ধান কিনেছি 1235 টাকা, আমার মিলে পৌঁছনি। যে সবকিছু সঠিক বলতেছি এতখানি জোর দেবো, এটা যাচাই করে। যেহেতু গভর্নমেন্ট পদক্ষেপ নেয়নি, এরা কিন্তু নিজে নিজে চলতেছে, শেষ হয়ে গেছে। মজুদ ক্যাপাসিটি 3 গুণ নামায় আনবেন 5 গুণ থেকে। মিলারদের এই ঘোষণার পর বিকেলেই নওগাঁয় খাদ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার রংপুর ও রাজশাহী বিভাগের চাল কল মালিকদের নিয়ে বৈঠকে বসেন। দীর্ঘ 3.5 ঘন্টা এই বৈঠকে মিলাররা লোকসান এড়াতে চলতি মৌসুমে 20 ভাগ পরিমাণ চাল সরবরাহ করার কথা জানান। যে জিনিসটা একেবারে নেগেটিভ হয়ে আছে, সেইটা আমরা সরকারের সঙ্গে সহযোগিতা হিসাবে আমরা যে নির্মাণিক যে পরিমাণ বরাদ্দ পাচ্ছি, আমরা 20% চাউল আমরা প্রত্যেকে দেওয়ার জন্য আমরা সব নির্মাণিকদের অনুরোধ করব। মিলারদের দাবি অযৌক্তিক বলে খাদ্যমন্ত্রী বলেন, কৃষকের ধানের মূল্য নিশ্চিতে নতুন করে কোনো দর বৃদ্ধি করা সম্ভব নয়। এটা কোনো যৌক্তিক প্রস্তাব হয়নি। আমি 6 লক্ষ মেট্রিক টন চাউল কিনবো, 2 লক্ষ মেট্রিক টন ধান কিনবো, বাজার পড়ে গেলে দরকার হলে আরো ধান কিনবো, দরকার হলে 10 লক্ষ মেট্রিক টন ধান কিনবো। সভায় খাদ্য মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোসাম্মদ নাজমান আরা খানম, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক সারোয়ার মাহমুদ সহ খাদ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমরা আসলে সময় সংবাদ, নওগাঁ। দেশের ইতিহাসে প্রথম বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত হলেন 64 জন নারী বিমান সেনা। বাংলাদেশ বিমান বাহিনীর 48তম ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজের মধ্য দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে বিমান বাহিনীতে যোগ দেন। মৌলভীবাজার জেলার শমশেরনগরে অবস্থিত প্রশিক্ষণ কেন্দ্রে এই সমাপনী অনুষ্ঠান হয়। তরুণ বিমান সেনাদের সমাপনী কুচকাওয়াজ মৌলভীবাজারের শমশেরনগরে অবস্থিত প্রশিক্ষণ কেন্দ্রের প্যারেড গ্রাউন্ডে ড্রামের তালে কুচকাওয়াজ করেন নতুন বিমান সেনার দল। এরপর বিমান বাহিনী প্রধান কুচকাওয়াজ পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন। কৃতি বিমান সেনাদের হাতে তুলে দেন ট্রফি। এই কুচকাওয়াজের মধ্য দিয়ে 752 জন রিক্রুট বাংলাদেশ বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত হলেন। আর দেশের ইতিহাসে প্রথম 64 জন নারী বিমান সেনা পেল বাংলাদেশ বিমান বাহিনী। পরিবার থেকে উৎসাহ দিয়েছে, স্কুল কলেজ সকল জায়গা থেকে উৎসাহ দিয়েছে যে মেয়েরা সব পারে, তোমরা কেন পারবে না। প্রতিরক্ষা বাহিনী মানে হচ্ছে বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হওয়া, আর সেই চ্যালেঞ্জকে আমরা মোকাবিলা করব বলেই বাংলাদেশ বিমান বাহিনীতে যোগদান করেছি। যে শপথ আমরা নিয়েছি
সেই সামনের দিনে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা দৃঢ় প্রস্তুত। অনুষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান করোনা দুর্যোগে বাহিনীর ভূমিকার কথা তুলে ধরে নতুন সদস্যদের দেশের জন্য সততা নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান। আজ তোমরা যে সাফল্য অর্জন করেছো তা নিঃসন্দেহে তোমাদের কঠোর পরিশ্রম, মেধা ও দৃঢ় মনোবলের যথাযথ স্বাক্ষর বয়ে চলছে। প্রথমবারের মতো সফলভাবে প্রশিক্ষণ সমাপ্তকারী মহিলা বিমান সেনাদের প্রতি রইল অভিনন্দন। দেশের আকাশ মুক্ত রাখার দৃঢ় অঙ্গীকারের মধ্য দিয়ে 1971 সালে 3টি বিমান নিয়ে যাত্রা শুরু হয় বাংলাদেশ বিমান বাহিনীর। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, মৌলভীবাজার, সিলেট। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। মহামারীতে এবার স্কুলে হচ্ছে না ভর্তি পরীক্ষা ও সব শিক্ষা প্রতিষ্ঠানেই লটারি, পেছাতে পারে এসএসসি এইচএসসি। দেশে একদিনে করোনায় 39 জনের মৃত্যু। বুড়িগঙ্গা তুরাগের 1.5 শতাধিক বিঘা জমি এমপি আসলামের দখল মুক্তে নদী কমিশনের সুপারিশ, উচ্ছেদ করা হবে পাওয়ার প্ল্যান্ট ও ইকোনমিক জোন। এবং কৃষকের স্বার্থে চালের দাম পুনর্নির্ধারণ করা হবে না, প্রয়োজনে আমদানি। রাজশাহী ও রংপুরে মিলারদের সঙ্গে বৈঠকে হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর। এই ছিল রাতের সময়ে, আর সঙ্গে থাকুন সময়।